গভর্নেন্স রিলেটেড স্ক্যান্ডালস হয়েছে, সেগুলো নিয়ে আপনাদের একটা অ্যানালাইসিস করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা পার্ট, সেটা হচ্ছে কাইন্ডলি বুলশিট ইনক্লুড করবেন না। 10 to 12 পেজেস এর মধ্যে টার্ম পেপার কমপ্লিট করা ট্রাই করবেন। আমি হচ্ছে টার্নিটিনে চেক করব। সো টার্নিটিনে 20%-এর বেশি যাতে প্লেজারাইজড ভার্সনস না আসে এটা একটু এনশিওর করবেন। অ্যান্ড প্লেজারাইজ না হলেও আমি জানি যে এখন আসলে এআই মিটিগেট করা যায়, হিউম্যান অনেক ওয়েবসাইটস আছে হিউম্যানাইজ করার জন্য, সেগুলো করা যায়। আই এম হোপিং যে আপনারা আসলে নিজেরা নিজেরা করা ট্রাই করবেন জিনিসগুলো। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে প্লেগারিজম অথবা হচ্ছে এআই ইউজ সবগুলোই হচ্ছে 20%-এর যাতে নিচে থাকে। কিছু কিছু জিনিস আপনারা শুধু নিউজ পাবেন, ওদের কোনো রিপোর্টস আপনারা পাবেন না। ওই নিউজ থেকে আপনাদের যে কনক্লুশন সেটা ডিডিউস করতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সবগুলো পেপারসের যেখান থেকে ইনফরমেশন নিয়েছেন প্রপারলি রেফারেন্সিং ইউজ করবেন। আর হচ্ছে যেদিন প্রেজেন্টেশন হবে সেদিন আমি নর্মালি 2 আওয়ার্স করে, 2 আওয়ার্স অথবা 2.5 আওয়ার্স করে ক্লাস নেই। সো কাইন্ডলি সিআর যারা আছেন তারা একটু এনশোর করবেন যাতে ওভাবে ক্লাস এমটি থাকে, বা আমরা ওরকম একটা টাইমে শুরু করি যাতে সময় পাওয়া যায়। প্রেজেন্টেশনের দিন দুদিনই সবার প্রেজেন্ট থাকতে হবে। এন্ড প্রেজেন্টেশনের দুদিন যেহেতু আমি লম্বা ক্লাস নেই, আমি হচ্ছে সবসময় 2টা করে অ্যাটেন্ডেন্স দেই, মানে 2 দিন প্রেজেন্টেশনে 4টে অ্যাটেন্ডেন্স থাকে। সো আগে থেকেই বলে দিলাম নিজের প্রেজেন্টেশন দিয়ে চলে যাবেন না। আদার দেন দিস, আপনাদের আর কোনো কোয়েরিজ আছে? অলরাইট, আই এম ম্যাম, অ্যাজুমিং না। 20 আর 21 তারিখ ম্যাম সাবমিশন ডেট দিয়েছিলেন, ওই 2 দিনই কি হ্যাঁ, প্রেজেন্ট হবে? হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্টেশন আর সাবমিশন ডেট সেম ডে। আমি আপনাদেরকে আহ ভেবেছিলাম যে একবার ঈদের পরে নিব, বাট ঈদের পরে আসলে অনেক হেক্টিক হয়ে যাবে, আর আপনাদের ঈদের পরে ক্লাস আছে শুধুমাত্র একদিন, শেষ করা পসিবল হবে না। আহ আরেকটা দুঃসংবাদ আছে আপনাদের জন্য, আমি কিভাবে বলবো জানি না, সেটা হচ্ছে কুইজ আসলে 3টা নেক্সট সেমিস্টার থেকে স্টার্ট হবে, এই সেমিস্টার থেকে না। আই এম সো সরি। এখন ইন দ্যাট কেস আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অলসো এটা কিন্তু আমি ভুল বলি নাই, আগেই নোটিসে এরকম ভাবে লেখা ছিল যে এই সেমিস্টার থেকেই, এখন মনে হয় চেঞ্জ হয়ে নেক্সট সেমিস্টার করে ফেলছে বিকজ ইউকেম আপডেট করতে পারে নাই। এখন ইন দ্যাট কেস আমি একটা করতে পারি, সেটা হচ্ছে টার্ম পেপার 10 অ্যান্ড প্রেজেন্টেশন 5 এমন করে করতে পারি, বিকজ টাইম কম। আম, সেক্ষেত্রে ওটা হয়তো বা আপনাদের যে একটা গ্রুপ ওয়ার্ক ছিল, গ্রুপ ওয়ার্কে তো 5 মার্কস নিয়েছি, রাইট? আর 5 মার্কস লেফট ছিল, সেটা এখানে প্রেজেন্টেশনে দিয়ে দিতে পারি। আর আপনাদের তাহলে কুইজ 2টা লেফট থাকবে, সেক্ষেত্রে কুইজ 2টা নিয়ে নিতে পারি। অথবা আপনারা কি সাজেস্ট করেন? ম্যাম, আমাদের ঈদের পরে 2টা ক্লাস আছে। না, না, আমি বলি আপনাদের আহ ম্যাম, জুন মাসের ফার্স্ট উইকে। জুনের ফার্স্ট উইকে না, সেকেন্ড উইকে আমাদের হচ্ছে 1 থেকে 6 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। 7 থেকে 10 তারিখ ক্লাস হবে, 11 তারিখ ক্লাস হবে না। সো 10 তারিখ জাস্ট একদিন আপনাদের ক্লাস আছে। ম্যাম, ক্লাস টেস্ট ঈদের পরে দেই, আর লাস্ট ক্লাসটাতে। আচ্ছা, সেটা দিলেন, তাহলে কি 2টা একসাথে দিতে চান ক্লাস টেস্ট? ক্লাস টেস্ট এখন 2 লেফট, আমি কি বললাম? নেক্সট 3টা কুইজ হচ্ছে নেক্সট ম্যাম, ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন। এক্সকিউজ মি, একটা সিটি নিয়ে 2টা দিয়ে মাল্টিপ্লাই, যেটা আইদার করলে 2টা সেম সিটির জন্য একবারে বসতে হবে, আলাদা মার্কিং। অথবা আপনারা আরেকটা করতে পারি, যেটা হচ্ছে আচ্ছা পরে এটা নিয়ে ডিসকাস করি, আমরা পড়া শুরু করি। আই এম হোপিং সবাই চলে আসছেন। আমাদের এই পর্যন্ত ডিসকাশন হয়েছিল, রাইট? যে আমাদের একটা অ্যানুয়াল রিপোর্টে ডিরেক্টরস রিপোর্ট দিতে হয়, ডিরেক্টরস রিপোর্টের আন্ডারে আমাদের অডিট কমিটির রিপোর্ট থাকে। দেন আমাদের মেইন যে এখানে
বোর্ড কমিটি থাকে, বোর্ডের আন্ডারে কি কি কমিটি থাকে সেটার মধ্যে টু টু কমিটিজ আর ফিক্স, একটা হচ্ছে অডিট কমিটি আর একটা হচ্ছে নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটি। আমরা অডিট কমিটির নাম্বার অফ মেম্বার্স, নাম্বার অফ অ্যানুয়াল জেনারেল মিটিংস, কোরাম কিভাবে ফুলফিল করা হয় এটা নিয়ে ডিসকাস করেছিলাম। এরপর আমাদের লেফট ছিল নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটি, রাইট? অলরাইট গাইজ, একটু আমাকে অ্যাসিস্ট করতে হবে বিকজ এমনিতেই অনলাইনে ক্লাস নিলে মনে হয় যে ওয়ালের সাথে কথা বলছি। অলরাইট, তো নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির অ্যাকচুয়ালি কাজটা কি? নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটি নমিনেট করে একটা পজিশনের জন্য কাকে আনা যায়, অথবা রেমুনারেশন কমিটি হচ্ছে রেমুনারেশন প্যাকেজ ফিক্স করে। অ্যাজ ইন আমরা যে বলছি যে বোর্ডের বোর্ড অফ ডিরেক্টরস কারা হবে সেটা আসলে সিলেক্ট করছেন কে? শেয়ার হোল্ডার্স, রাইট? শেয়ার হোল্ডার্সদের কাছে যে আমরা নিয়ে যাচ্ছি যে এই ক্যান্ডিডেটস আমাদের আছে, অথবা এ ভায়াবল আমাদের নেক্সট সিইও হতে পারে, এটা সিলেক্ট করে দেয় নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সিইও যে আসবে তার কম্পেনসেশন প্যাকেজ আসলে কেমন হওয়া উচিত? তার কি আসলে পারফরমেন্স বেসড কম্পেনসেশন রাখা উচিত, নাকি সবকিছুই জাস্ট ফিক্স স্যালারি দিয়ে দেওয়া উচিত? তার পারফরমেন্স স্যালারির কি একটা পার্সেন্টেজ শেয়ারসে অথবা হচ্ছে ডিভিডেন্ড ওয়াইজ দেওয়া উচিত, নাকি সবকিছু ফিক্স স্যালারি দেওয়া উচিত? এগুলো হচ্ছে স্ট্রাকচারটা ফিক্স করে নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটি। এখন নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটি যখন এই স্ট্রাকচারটা ফিক্স করে, আপনারা দেখেছিলেন না যে একটা কমিটি থাকতে হয় অডিট কমিটির জন্য? ওখানে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হয়, তিনজন নন এক্সিকিউটিভ ডিরেক্টর থাকতে হয়। গাইজ, Yes, ma'am. অলরাইট, সো আমরা যখন নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির কথা বলছি, সেম কন্ডিশনস এখানেও অ্যাপ্লিকেবল। জাস্ট দ্য ডিফারেন্স ইজ, আমরা যে কর্পোরেট গভর্নেন্স কোড বলছি সেখানে আমরা বলে দিচ্ছি যে যখন একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে নিয়ে আসা হবে, ইন দ্যাট কেস একজন 10 years অফ এক্সপেরিয়েন্স থাকতে হবে ফর অডিট কমিটি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। ব্যাকগ্রাউন্ড ইন ফাইন্যান্স ইন অ্যাকাউন্টিং দিয়ে কিন্তু কর্পোরেট গভর্নেন্স করে কিছু ফিক্স করে দেয় নাই যে আসলে ডিগ্রি হোল্ড করতে হবে নাকি, অথবা রেস্ট অফ দ্য যে নন এক্সিকিউটিভ ডিরেক্টরস আছে তাদের কোয়ালিফিকেশন কি হতে হবে, এরকম কিন্তু কিছু বলা নাই। এই যে কর্পোরেট গভর্নেন্স কোডটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এটা জাস্ট একটা গাইডলাইন হিসেবে। নমিনেশন আর রেমুনারেশন কমিটি হয়তো ফিক্স করে দিবে যে ধরুন সেটা যদি ব্যাংক হয়, 10 years এর জাস্ট এক্সপেরিয়েন্স না, ডিগ্রি ইন সিএ, ডিগ্রি ইন অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের দরকার হবে, অথবা কোনো হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রির দরকার হবে, সেটা এসএসসি হতে পারে, সিএ হতে পারে, অথবা সিএফএ হতে পারে। এই গাইডলাইন সেট করে আমাদের নমিনেশন কমিটি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এভরি কমিটির রেসপন্সিবিলিটিস কোথায় লিমিট হয় সেটা ফিক্স করে দেয় টার্মস অফ রেফারেন্স দিয়ে। টার্মস অফ রেফারেন্সের কথা কি আপনারা শুনেছেন? No, আচ্ছা, miss. টার্মস অফ না রেফারেন্স মিস। হচ্ছে স্পেশালি আমাদের যে দেখেছেন না জব অ্যাডভার্টাইজ করে, সেখানে একটা জব ডেসক্রিপশন লেখা থাকে। ইয়েস ম্যাম। আচ্ছা, নর্মালি আমাদের দেশে এটাকে জব ডেসক্রিপশন বলা হয়, জেডি বলা হয়, বা যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থাকে, এনজিও, আইএনজিও তে দেখবেন একটা টার্মস অফ রেফারেন্স দিয়ে দেয়। টার্মস অফ রেফারেন্স অ্যাজ ইন আপনি যতদিন এই পজিশনটা হোল্ড করবেন সে সে পিরিয়ডের ভেতর আপনার কি রেসপন্সিবিলিটিস ফুলফিল করতে হবে, and if someone asks you to violate these responsibilities or somehow cross these responsibilities, you can hold them accountable for it। মানে ধরুন আমার আম, যে লাইন ম্যানেজার আছে, আমার যে ইমিডিয়েট বস আমাকে বললেন যে ঠিক আছে, আমি এমনিতে ফাইন্যান্স অ্যানালিস্ট হয়ে কোনো একটা ব্যাংকে জয়েন করেছি, আমাকে অ্যাপার্ট ফ্রম দ্যাট ওয়ার্ক আমাকে আসলে অডিট কমিটির সাথে সামটাইমস হেল্প করতে হবে। এটা যদি আমার টার্মস অফ রেফারেন্সে না থাকে, দেন আই ক্যান কোয়েশ্চেন ইট।
অথবা এই ভায়োলেশনের জন্য আই ক্যান হোল্ড পিপল অ্যাকাউন্টেবল। আচ্ছা, এটা তো ধরলাম আমাদের নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি ফিক্স করে দেয়। অ্যানাদার একটা কন্টেক্সচুয়াল এক্সাম্পল হচ্ছে, স্পেশালি যখন আম, এখনো আছে নাকি জানি না, বাট আমাদের সময় ছিল আর কি, 23 and 24-এ এসসিবি তে যখন জব অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো, ঠিক আছে, ঠিকঠাক জব অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে, যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো তখনও হচ্ছে কিছু জব ডিসক্রিপশনস লেখা থাকে। ওই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এরকম জব ডেসক্রিপশনের আন্ডারে একটা জব ছিল যে, অ্যাপার্ট ফ্রম দিস রেসপন্সিবিলিটিস, লাইন ম্যানেজার যেটা বলবে সেটা হচ্ছে তার জব রেসপন্সিবিলিটিস এর আন্ডারে পড়ে, মানে সেটা কভার করতে হবে। সো এমন কোনো জবই ছিল না যেটা আসলে তার রেসপন্সিবিলিটিস এর আন্ডারে পড়ে না। আচ্ছা, জাস্ট আমাদের এই অডিট কমিটির সাথে নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির ডিফারেন্টটা হচ্ছে এই ভ্যাকেন্সিটা ফিল আপ করতে হয় 180 ডেজ এর মধ্যে। আর সব সেম, সো এখানে রিপিট করার কিছু নাই, নন এক্সিকিউটিভ ডিরেক্টর থাকতে হবে, একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে। আর আমরা যখন অডিট কমিটিতে একটা কোয়ালিফিকেশন সেট করে দিয়েছিলাম যে কারা হতে পারবেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, 10 years অফ এক্সপিরিয়েন্স, নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির জন্য এরকম কিছুর আসলে দরকার নাই। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম অল দিস, নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটিরও একজন চেয়ারম্যান থাকে। এই চেয়ারম্যান কে ডিসাইড করে? বোর্ড ডিসাইড করে। বাট ইফ দ্য চেয়ারম্যান ওয়ান্টস, তাহলে এক্সটার্নাল কোনো পার্টিকে অ্যাডভাইজার হিসেবে নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির পার্ট বানানো যায়। বাট নর্মালি যারা পার্টি অথবা এক্সটার্নাল কনসালটেন্টস আনা হয়, তাদেরকে কখনোই ভোট হয় না, তারা শুধুমাত্র কনসালটেন্সি পজিশনেই থাকে। গাইজ, ফলো করতে পারছি? Yes, ma'am. Yes, ma'am. অলরাইট, অলরাইট, থ্যাংক ইউ। আচ্ছা, যখন নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির মেম্বার বানানো হচ্ছে, নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির মেম্বার্সও তো হচ্ছে ডিরেক্টরস, রাইট? রাইট? Yes. জি, ma'am. আচ্ছা, এদেরকে কোনো এক্সট্রা অনারেরিয়াম অথবা রেমুনারেশন প্রোভাইড করা হয় না। আপনাদেরকে বলেছিলাম যে ডিরেক্টরসদের আসলে বাই লজ কোনো ফিক্স স্যালারি নাই। নাম্বার অফ নন এক্সিকিউটিভ ডিরেক্টরসদের স্পেশালি নাম্বার অফ মিটিংস যেটা অ্যাটেন্ড করে সেটা অনুযায়ী একটা তাদেরকে রেমুনারেশন দেওয়া হয়, দ্যাট ইজ ইট। এর বাইরে আর কিছু দেওয়ার নর্মালি কথা না। বাট রিসেন্ট চেঞ্জেস দিস ইয়ার হচ্ছে ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে একটা চেঞ্জ করা হয়েছে। সেটা হচ্ছে নর্মালি যারা এক্সিকিউটিভ ডিরেক্টরস থাকে তারা তো পার্ট অফ দ্য কোম্পানি, রাইট? তারা একটা এক্সিকিউটিভ পজিশন অলরেডি হোল্ড করছে, তাদের জন্য 50,000 টাকা অ্যাট বেস্ট ফিক্সড স্যালারি হিসেবে দেওয়া যাবে। আচ্ছা, নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি, অডিট কমিটির ফরমেশন, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এগুলোই, অ্যান্ড কোরাম কিভাবে ফর্ম করতে পারে। এর বাইরে আর ওরকম ইম্পর্টেন্ট কিছু নাই আমাদের কোডে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে প্রহিবিটেড সার্ভিসেস। প্রহিবিটেড সার্ভিসেস কি কি? আমরা যখন এক্সটার্নাল অডিটর অথবা স্ট্যাচুটরি অডিটর হায়ার করি, তাদের আসলে রেসপন্সিবিলিটিস কি কি থাকে? আই এম আস্কিং আ কোয়েশ্চেন, একটু জাস্ট, খুব একটা বেশি পার্টিসিপেট করতে হবে না, বাট লিস্ট কিছু আনসার দেন। মিউট হয়ে গিয়েছিল মাঝখানে। কিছু বলতে চান নাসিবা? মিউট হয়ে গিয়েছিল হঠাৎ করে। ও, আমি মিউট হয়ে গেছি, সরি। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে এভরি কোম্পানি, স্পেশালি পাবলিক লিমিটেড কোম্পানির তো একবার ইয়ারলি এক্সটার্নাল অডিটর হায়ার করতে হয়, রাইট? স্ট্যাচুটরি একটা অডিটর অথবা ফার্ম হায়ার করতে হয়। এই স্ট্যাচুটরি অডিটর অর ফার্ম আমরা কেন হায়ার করছি? ম্যাম, ইউজার এফেক্টেড হবে এমন প্রত্যেকটা ইনফরমেশন হচ্ছে গিয়ে ইভালুয়েশন করা, চেক করা, হচ্ছে
Evaluation there essentially. আচ্ছা, আনবায়াসড ইভ্যালুয়েশন দেওয়া অথবা স্টেক হোল্ডার্সদেরকে এফেক্ট করবে এমন সব ইনফরমেশন স্ট্রাকচারাইজ করা। আচ্ছা, এখন ধরুন আমার লাস্ট ইয়ারে 26-এর আমরা 25-এর রিপোর্ট পাবো, রাইট? ইনভেস্টিগেশন করে সামহাও, ইনভেস্টিগেশন না, সামহাও কেউ হুইসেল ব্লো করে বললো যে কোম্পানিতে কিছু ইররেগুলারিটিস আছে, এটা ইনভেস্টিগেট করা দরকার। এই ইনভেস্টিগেশনের রেসপন্সিবিলিটি কোম্পানি কাকে দিতে পারে? টোয়েন্টি-সিক্সের আমরা অডিটরস। হোয়াট কাইন্ড অফ অডিটর্স, মানে অডিটর্স মানে কি আপনি এক্সটার্নাল অডিটর্স এর কথা বলছেন? ম্যাম এক্সটার্নালি তো হওয়া উচিত। এক্সটার্নালি মানে আপনাকে যে অলরেডি একটা অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রেজেন্ট করেছে সেই গ্রুপ অফ পিপল? নো ম্যাম, তাহলে মানে আমাদের রিপোর্ট যারা বানিয়েছে তারা হচ্ছে আমাদের অডিটিং করতে পারবে না, বাহিরে থেকে একজন অডিটর এনে তাদেরকে দিয়ে এটা ভেরিফাই করাতে হবে। সো এই আমাদের যে এক্সটার্নাল অডিটর্স অথবা স্ট্যাচুটরি অডিটর্সদের কথা বলছি যে তাদের অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আনবায়াসড হতে হবে। হাউ ক্যান উই এনশিওর দ্যাট দে আর আনবায়াসড? যখন আমরা আসলে তাদেরকে ইন্টারনাল কোনো ডিসিশন মেকিং এ, ইন্টারনাল কোনো ইনভেস্টিগেশনে, ইন্টারনাল কোনো ভ্যালুয়েশনে তাদেরকে ইনভলভ করি না। সো যখন একটা কোম্পানির ভেতরে ইররেগুলারিটি দেখা দেয়, সেখানে ইউ ক্যান আস্ক আদার অডিটর্স অথবা হচ্ছে কোনো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এরকম কাউকে আপনি এক্সটার্নাল পার্টি বাইরে থেকে নিয়ে আসতে পারেন। বাট যে ফার্ম অলরেডি আপনার রিপোর্ট প্রিপেয়ার করছে তাদেরকে দিয়ে ইররেগুলারিটিস ফাইন্ড আউট করানো যাবে না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, খুবই সেলফ এক্সপ্লেনেটরি কথাবার্তা এখানে আছে, অ্যাকচুয়ারিয়াল সার্ভিসেস তাদেরকে দিয়ে প্রোভাইড করানো যাবে না। আপনারা কি কখনো অ্যাকচুয়ারি এই টাইটেলটার কথা শুনেছেন অথবা জবটার কথা শুনেছেন? ম্যাম আমি এক্স্যাক্টলি জানি না, বাট আই থিঙ্ক এটা রিস্ক অ্যাসেসমেন্টের সাথে কিছুটা ইনভলভ ছিল অর সামথিং, লাইক ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা যে কতটুকু রিস্ক আছে অর নাই, দ্যাট সর্ট অফ। সরি, হ্যাঁ এক্স্যাক্টলি। অ্যাকচুয়ারি সার্ভিসেস হচ্ছে বাংলাদেশে খুব একটা বেশি পপুলার না, বাট গ্লোবালি অনেক পপুলার একটা পজিশন ফর অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স গ্রাজুয়েটস। আচ্ছা, এটার জন্য একটা চার্টার্ড অ্যাকচুয়ারি প্রোগ্রামও আছে আর কি, সার্টিফাইড প্রোগ্রাম। কি করে? রিস্ক অ্যাসেসমেন্ট করে। রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাজ ইন কোন ক্ষেত্রে করে? আমরা জানি এভরি মোটামুটি বড় এমএনসি গুলো অথবা লিস্টেড কোম্পানিগুলোতে একটা পেনশন স্কিম থাকে, রাইট? এখন পেনশন স্কিমটা নর্মালি কেমন হয় যে আমি ধরুন 50% প্রোভাইড করছি, কোম্পানি আমার জন্য আবার 50% প্রোভাইড করছে। এই যে অ্যামাউন্টটা আমি দিয়ে যাচ্ছি, ধরুন আমি 20 ইয়ার্স অথবা 30 ইয়ার্স ধরে এই অ্যামাউন্টটা দিয়ে যাচ্ছে, এই অ্যামাউন্টটা আসলে কোথায় যাচ্ছে? মানে হোয়াট ইজ দ্য কোম্পানি ডুইং উইথ দিস মানি? মেবি রিইনভেস্ট করতেছে, দেন গিভিং ইট ব্যাক when the time comes. So giving the keyword is giving it back when the time comes. The key phrase is here. So এই যে এভরি ইয়ার আমার কতজনকে পেনশন দিতে হবে, পেনশন দেওয়া মানে কিন্তু এটাই না জাস্ট কতজন এবছর রিটায়ারমেন্টে যাবে যাদের হচ্ছে এইজ ক্রস করে গেছে 65। আমার এটাও প্রেডিক্ট করতে হয় যে নেক্সট ইয়ারে কয়জন হয়তোবা আমার জব লিভ করতে পারে, অথবা কয়জনকে আমার ফোর্স টার্মিনেশন প্রোভাইড করতে হতে পারে, অথবা সামটাইমস আমাদের ন্যাশনাল মর্টালিটি রেটের সাথে একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে হয়। কিভাবে ক্রিয়েট করতে হয়? যে এভরি ইয়ার এই এইজের অথবা বিটুইন দ্য এজ অফ 30 to 35 কতজন মারা যাচ্ছেন, সেখান থেকে এই এইজ গ্রুপের ভেতর আমার কোম্পানিতে কয়জন এমপ্লয়িজ আছেন, তাদের ভেতর কত পার্সেন্টেজের এই মারা যাওয়ার পসিবিলিটিস আছে। এই পসিবিলিটিস ফরকাস্ট করাই হচ্ছে অ্যাকচুয়ারির কাজ থেকে। কেন বের করতে হয়? অ্যাগেইন বিকজ আমরা যখন মানিটা নিচ্ছি অথবা কোম্পানি যখন মানিটা নিচ্ছে, কোম্পানি এটাকে আইডলি ফেলে রাখছে না, এটাকে রিইনভেস্ট করছে। সো একজন যখন রিটায়ার করছে
এই রিটায়ারমেন্টের সময় কিন্তু আমার মানিটা তো হাতে থাকতে হবে আমার এমপ্লয়িকে প্রোভাইড করার মতো, রাইট? আমার যদি মানিটা স্টাক থাকে কোথাও রিইনভেস্টমেন্ট অথবা কোনো প্রজেক্টে, আমি টাইমলি মানি ডিসবার্স করতে পারবো না। এই জন্য আমাদের অ্যাকচুয়ারি দরকার আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জব যেটা অ্যাকচুয়ারি করে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর। স্পেশালি ধরুন টু কাইন্ডস অফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এটা দরকার হয়। একটা হচ্ছে যেটা লাইফ ইন্স্যুরেন্স থাকে, আর একটা হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স। নন লাইফ ইন্স্যুরেন্সে কিভাবে কাজ করে, ফর এক্সাম্পল গত বছর কার ইন্স্যুরেন্স যারা নিয়েছে তাদের ভেতর থেকে কয়টা ক্লেইম এসেছে। ধরুন আমি ইন্স্যুরেন্স সেল করেছি 1,000টা লাস্ট ইয়ারে, সেটার ভেতর থেকে কয়টা ক্লেইম এসেছে, এন্ড ওটার সাথে রিলেট করে এই বছরে কয়টা ক্লেইম আসতে পারে, সেটার সাথে আরো এক্সটার্নাল ফ্যাক্টরস অ্যাড করা, যে ধরুন এবছর ফ্লাড হয়েছে, রাস্তাঘাট অনেক খারাপ হয়ে গিয়েছে, তাহলে আমাদের রিলেভেন্স ক্রিয়েট করা, এই কাজটা হচ্ছে অ্যাকচুরিয়ারি করে। যখন আমরা এক্সটার্নাল অথবা স্ট্যাচুটরি অডিটরসদের কথা বলছি, এই অ্যাকচুরিয়াল সার্ভিসটা এই সেম গ্রুপ অফ পিপলের কাছ থেকে নেওয়া যাবে না। এছাড়াও যদি অডিট কমিটি, যেটা ইন্টারনাল অডিট কমিটি অফ দা অর্গানাইজেশন থাকে, তারাও যদি কোনো কাজ ব্যান করে দেয় যে এই কাজগুলো আমরা কখনোই অথবা ইনফরমেশন গুলো কখনোই এক্সটার্নাল অডিটরসদেরকে দিয়ে করাবো না, সেটাও চাইলে অডিট কমিটি করতে পারে। আচ্ছা, যখন অডিট কমিটি কাজ করছে তখন অডিট কমিটির কোনো মেম্বার্স অথবা, অ্যাগেন এটা কিন্তু অডিট কমিটি বলতে আমি এক্সটার্নাল অডিটরসদের কথা বলেছি, ইন্টারনাল অডিট কমিটির কথা বলছি না। এক্সটার্নাল অডিটেড কমিটি অথবা এক্সটার্নাল পার্টি অথবা এক্সটার্নাল ফার্মের কেউ আমার কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারবে না, এন্ড এদের ফ্যামিলি মেম্বার্সরাও হতে পারবে না আমার কোম্পানির শেয়ার হোল্ডার্স। এভরি ইয়ার যখন এজিএম হচ্ছে, ইজিএম হচ্ছে, এই অডিটর্স আর বাউন্ড টু আনসার দ্য কোয়েশ্চেন অফ অল দ্য স্টেক হোল্ডার্স, যেটা অডিট রিলেটেড থাকতে পারে, কোম্পানির ইন্টারনাল ইরেগুলারিটিস রিলেটেড থাকতে পারে। আমরা বলছি যে যখন কোনো ইরেগুলারিটিস টেক প্লেস করে, তখন হয়তো বা আমরা সেম গ্রুপ অফ এক্সটার্নাল অডিটরসদের কাছে যাব না, বাট দ্য কোয়েশ্চেন রিমেইন্স, যদি প্রপারলি অডিট করাই হয় দ্য সেম কোম্পানির, তাহলে কেন এই ইন্টারনাল যে ইরেগুলারিটিস গুলো আছে সেগুলো ধরা পড়েনি অডিটে? আচ্ছা, উম এখন দুটা একদম সিলি পয়েন্টস আছে। একটা পয়েন্ট হচ্ছে এভরি লিস্টেড কোম্পানির একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে আপনারা যখন বিএসসি তে যাবেন অথবা সিএসসি তে যাবেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে যাবেন, দেখবেন যে লিস্টেড কোম্পানির ইন্ডাস্ট্রি ওয়াইজ একটা লিস্ট আছে। ওই লিস্টের এভরি কোম্পানিতে যখন ক্লিক করবেন, দেখবেন একই সাথে ডিএস এর ওয়েবসাইটের সাথে ওই কোম্পানিরও অফিসিয়াল ওয়েবসাইটের লিংক করা থাকে। লাস্টলি, যখন আমরা কমপ্লায়েন্স রিপোর্ট প্রিপেয়ার করেছি, আপনাদের যে কর্পোরেট গভর্নেন্স চেকলিস্ট দেখিয়েছিলাম না, মনে আছে? অ্যাগেন যেটা নিয়ে আপনাদের আসলে কাজ করতে হবে টার্ম পেপারের জন্য, এই কমপ্লায়েন্স লিস্টটা আসলে আমাদের এক্সটার্নাল যে অডিটরিস আছে অথবা অডিট কমিটি আছে তাদের সিগনেচারে হয় না। ইন্টারনাল কমিটি প্রিপেয়ার করতে পারে, ইন্টারনাল যে গভর্নেন্স কমিটি থাকে সেটা অডিট কমিটিও হতে পারে, বাট এটার সাইন অথবা ওয়েদার ইট ওয়াজ প্রিপেয়ার্ড কারেক্টলি সেটা হচ্ছে এই থ্রি গ্রুপস অফ পিপল দিয়ে সার্টিফাই করাতে হয়। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অথবা চার্টার্ড সেক্রেটারি। বাংলাদেশে একটা চার্টার্ড সেক্রেটারি অফিস আছে, ওখান থেকে এই চার্টার্ড সেক্রেটারি ডিগ্রিটা নেওয়া যায়। ডান, কর্পোরেট গভর্নেন্স কোডের আর কিচ্ছু নাই। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে আজকের পড়া থেকে? কোয়েশ্চেন থাকার কথা না, খুবই ইজি পড়াশোনা, বাট এমনিতে পুরো ম্যাম পড়াশোনার কোনো কোয়েশ্চেন? হ্যাঁ বলুন। ম্যাম পড়া নিয়ে কোশ্চেন ছিল না, টার্ম পেপারে নিয়েছিল। আপনি হুম হুম টার্ম পেপার ইনস্ট্রাকশনের সাথে দুইটা লিংক দিয়েছিলেন না, হুম 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 একটা লিংক ওপেন হচ্ছে আরেকটা হচ্ছে না। এমন তো হওয়ার কথা না। আহ আচ্ছা, তারপর আমি দেখছি। আপনারা কি বুঝেছেন যে আমি, আপনারা কে কে লিঙ্কটা খুলে দেখেছেন সেটা বলেন।
চৈতি যেহেতু খুলে দেখেছেন আমাকে বলেন যেটা যেটা Yes, ওপেন আমি হয়েছে। দেখছিলাম প্রথমটা কাজ হ্যাঁ স্যার, একটা কাজ বলেন করে যে কি লিঙ্কটা আসলে কি দেওয়া। 404 not found। যেটা ওপেন হচ্ছে সেটা না, যেটা ওপেন হচ্ছে সেটাতে কি দেওয়া আছে? সেটা ভুলে গেছি আর কি, ওই 2-3 লাইন বলছিলাম। আচ্ছা, চৈতি। ম্যাম আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। আচ্ছা, ওখানেও হচ্ছে একটা গভর্নেন্স ভায়োলেশন হচ্ছে ইন্টারন্যাশনালি। ওরাও এই কিভাবে উইক গভর্নেন্স অ্যাজ আ টার্ন অফ ইভেন্টস ক্রিয়েট হয়েছে ওটা নিয়ে ডিসকাশন আছে। আপনাকে জাস্ট একটা রেফারেন্স হিসেবে ওই লিঙ্ক দুটো আমি দিয়ে দিয়েছি। আমি আবার চেক করে দেখবো যে কেন আরেকটা কাজ করছে না। এখন আপনাদেরকে আমি বলেছিলাম সরি যে মডেল দেখাবো। মডেল একটু ডিসকাস করি। আপনাদের এই স্ট্রাকচারটা আমি ক্লাসে দেখিয়েছিলাম, মনে আছে? ইয়েস মিস। অলরাইট, এই স্ট্রাকচারটা আসলে কি? মিস চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড মানে বেসিক্যালি আমরা যে এত কিছু পড়লাম, কর্পোরেট গভর্নেন্স কোড, তারপর যে হাউ ডাজ দিস ওয়ার্ক, এই সবকিছুই হচ্ছে এই মডেলটাকে ক্রিয়েট করার জন্য। চেইন অফ কমান্ডস যদি বলতে চান বলতেও পারেন। শেয়ার হোল্ডার্সরা কেন শেয়ার হোল্ডার্সদেরকে এক টপ পজিশন রাখা হচ্ছে? তারা যেহেতু ওনার প্লাস হচ্ছে সবকিছুর ভোটিং হচ্ছে গিয়ে ওদের হাতে। শেয়ার হোল্ডার্সরা ডিটারমিন করে, রাইট? যদি চেইন অফ কমান্ডই বলেন তাহলে কমান্ডস আসলে মেইনলি আসছে শেয়ার হোল্ডার্সদের থেকে। শেয়ার হোল্ডার্সদের থেকে আসছে চেয়ারম্যানের কাছে অর দ্য হোল বোর্ড অফ ডিরেক্টর। সো আলটিমেটলি অ্যাপয়েন্টমেন্ট অথবা অ্যাপয়েন্টটা কে করছে? শেয়ার হোল্ডার্স করছে, রাইট? শেয়ার হোল্ডার্সদের কাছ থেকে বোর্ডের কাছে যাচ্ছে, বোর্ডের কাছ থেকে সিইওর কাছে যাচ্ছে, সিইও দেন রেস্ট অফ দা জব রেসপন্সিবিলিটিস ফিক্স করে দিচ্ছে। এখন যদি আপনাদেরকে আমি আরেকটা মডেল দেখাই, আপনাদের বলতে হবে যে আপনারা আসলে কোনো ডিফারেন্স পান নাকি এই মডেলটার সাথে বাংলাদেশের যে মডেলটা আপনাদেরকে দেখিয়েছি সেটার সাথে। আমরা যদি চেইন অফ, আমরা কি দেখতে পাচ্ছি বইটা? অলরাইট, আমরা যদি চেইন অফ কমান্ডস এর পয়েন্ট অফ ভিউ থেকে এই মডেলটার দিকে তাকাই, তাহলে কি আপনারা আমাদের বাংলাদেশে যে মডেলটা আমি আপনাদেরকে মাত্র দেখালাম সেই মডেলের সাথে এই অ্যাংলো আমেরিকান মডেল অথবা অ্যাংলো স্যাক্সন মডেলের কোনো ডিফারেন্স কি দেখতে পাচ্ছেন? যে ওদের গভর্নেন্সটা কিভাবে কাজ করছে? আচ্ছা, ক্রেডিটার্স ছিল না এখানে। ক্রেডিটার্স কি বোঝাতে চেয়েছে? ক্রেডিটার্সটাকে কেন এই মডেলে অ্যাড করা হয়েছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? এনিওয়ান? অলরাইট, আচ্ছা শুনলাম। এনিওয়ান এলস? আমি আরো কয়েকটা মডেল দেখাই, একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট জাস্ট আগে দেখেন, তারপর আমরা ডিসকাশনে যাব, কোনো সমস্যা নাই।
দিস ইজ অ্যানাদার মডেল। এটা হচ্ছে জাপানিজ যত কোম্পানি আছে সবাই এই মডেলটাকে ফলো করে। একটু ঠিক মতো দেখেন, দেখে বলেন যে এই মডেলটার আপনারা নতুন কিছু পাচ্ছেন নাকি। মিস আগের মডেলের স্টেক হোল্ডার ছিল, যেটা আপনি যেটা সরি, ক্লাসে দেখেন। কথা শোনা যাচ্ছে না সাজেদুল। মিস আগের মডেলের স্টেক হোল্ডার ছিল, বাট এই দুইটা এটাতে আর আপনি যেটা ক্লাসে দেখছেন ওটার মধ্যে স্টেক হোল্ডার নাই। আচ্ছা, স্টেক হোল্ডার নাই। ঠিক আছে, দেন এই জাপানিজ মডেলটার সাথে আর কোনো কি ডিফারেন্স আছে? ম্যাম ক্রেডিটর্স এখানে নেই। ক্রেডিটার্সও এখানে নেই। আপনারা যে চেইন অফ কমান্ডের কথা বলেছিলেন, এই চেইন অফ কমান্ডে কি জাপানিজ মডেলে কোনো ডিফারেন্স আছে? মিস এখানে প্যারালালে হচ্ছে সবকিছু আর কি। হাউসও এখানে বলা আছে একটা সুপারভাইজারি বোর্ড আছে। সুপারভাইজারি বোর্ড প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করছে, র্যাটিফাই করছে অথবা ভোট করছে, ভোট করে এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট মানে আমাদের এক্সিকিউটিভ যে ডিরেক্টর আছে প্রেসিডেন্ট তাদেরকে অ্যাপয়েন্ট করছে। দেন ইভেন্চুয়ালি তারাই হচ্ছে কোম্পানিটাকে ম্যানেজ করছে। শেয়ার হোল্ডার অ্যাপয়েন্ট করছে সুপারভাইজারি বডিকে, আবার শেয়ার হোল্ডার ওন করছে কোম্পানিকে। এটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি। একটা মেইন ব্যাংক আছে, ব্যাংক লোন প্রোভাইড করছে, আবার কোম্পানিকে ওনও করছে, আবার এই সুপারভাইজারি বোর্ডের জন্য ম্যানেজার্স প্রোভাইড করছে। কেউ কি আমাকে আর একটু ক্ল্যারিফাই করতে পারবেন যে কিভাবে, মানে এটা কি আসলে এই মডেলটাই কি অথবা এই চেইন অফ কমান্ডে কি আমরা বাংলাদেশে ফলো করছি? ম্যাম মাঝে মাঝে হচ্ছে নমিনি ডিরেক্টর অ্যাপয়েন্ট করে, এটা কি মেইন ব্যাংক যে ম্যানেজার্স প্রোভাইড করতেছে এটার সাথে কি রেলিভেন্ট? ভেরি গুড আর পয়েন্ট। আচ্ছা, আমরা যে নমিনি ডিরেক্টরের কথা বলছি, নমিনি ডিরেক্টরস নর্মালি কারা অ্যাপয়েন্ট করে? ম্যাম যে কোনো একটা পার্টি যারা হচ্ছে শেয়ার ওন করতেছে একটা সার্টেন অ্যামাউন্টের শেয়ার ইনস্টিটিউশনাল, নিজেদের রাইট প্রোটেক্ট করার জন্য। নর্মালি ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা, রাইট? বিকজ তারা অনেক বড় একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করছে, তাদের রিপ্রেজেন্টেশন দরকার, সো তারা একটা নমিনি ডিরেক্টর সিলেক্ট করে দিচ্ছে। ভেরি গুড পয়েন্ট। এই যে ব্যাংক ডিরেক্টর সেট করে দিচ্ছে অথবা ডিরেক্টর প্রোভাইড করছে, কেন করছে? বিকজ ব্যাংকের এখানে কোনো জাপানিজ মডেলই ব্যাংকের ইনফ্লুয়েন্স ছাড়া এক্সিস্ট করে না। সো এই যে আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি অথবা ব্যাংক আমার কোম্পানিতে ইনভেস্ট করছে নাকি করছে না, সে জাপানিজ যে ইন্টারনাল কর্পোরেট গভর্নেন্স মডেল আছে সেটারই একটা পার্ট আমাদের মেইন যে ব্যাংকস আছে সেই ব্যাংকগুলো হয়ে যাচ্ছে। আরেকটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে লাস্ট মডেল, এটাকে বলা হয় জার্মান মডেল। এই জার্মান মডেলটা একটু দেখেন যে কোনো নিউ কিছু পাচ্ছেন নাকি। এটা তো হচ্ছে এমপ্লয়িজ আর লেবার ইউনিয়নের যে হচ্ছে পার্টি আছে ওখান থেকে হচ্ছে গিয়ে সুপারভাইজারি বোর্ড হচ্ছে অ্যাপয়েন্ট করতেছে তাদের রাইট প্রোটেক্ট করার জন্য। এরকম কিছু হচ্ছে নতুন। আচ্ছা, রেস্ট অফ দ্য ক্লাস এনিথিং? গাইজ, ম্যাম আই গেস আমরা বলতে পারি যে জার্মান মডেলের মধ্যে অন্যান্য দেশের মডেলগুলোতে স্টেক হোল্ডার মানে শেয়ার হোল্ডার্সদের ইম্প্যাক্ট আরো বেশি থাকে। সো ওইখানে এমপ্লয়িজদের রাইটস প্রোটেক্ট করাটা মোর ডিফিকাল্ট, বাট এখানকার ওদের কর্পোরেট গভর্নেন্স যেহেতু স্ট্রঙ্গার, সো দ্য এমপ্লয়িজ হ্যাভ মোর অফ আ সে ইন দেয়ার ওন ডিসিশন মেকিং। ভেরি গুড পয়েন্ট। সো আমরা তিনটা মডেলের মধ্যে আমাদের একটা বিশাল ডিসকাশন আছে, এন্ড আমাদের কান্ট্রি মডেলের সাথে কম্পেয়ার করে আমি যদি এখানে জার্মান মডেল নিয়ে একটু কথা বলি, আমাদের কান্ট্রি থেকে কোনো সুপারভাইজারি বোর্ড থাকে? নো ম্যাম, আমাদের চিফ চেয়ারপারসন হচ্ছে অ্যাকাউন্টেবল থাকবে। অ্যাকাউন্টেবল থাকে অন বিহাফ অফ দ্য বোর্ড, মানে পুরো বোর্ডই অ্যাকাউন্টেবল থাকে, রাইট? ওই বোর্ডটাকেই আমরা সামটাইমস বোর্ড অফ ডিরেক্টর অথবা সুপারভাইজারি বোর্ড বলি, বাট আমাদের অ্যাকচুয়ালি সুপারভাইজারি বোর্ড বলতে কিছু থাকে না। যখন আমরা এই জাপানিজ মডেল অথবা এই জার্মান মডেলটা দেখছি, ওদের একটা সুপারভাইজারি বোর্ড থাকে। সুপারভাইজারি বোর্ডটা বেসিক্যালি
বোর্ড অফ ডিরেক্টরস। আচ্ছা, বোর্ড অফ ডিরেক্টরসরা কি করে? এই বোর্ড অফ ডিরেক্টরস আমরা যেমন বলি এক্সিকিউটিভ ডিরেক্টরস থাকে অ্যান্ড নন এক্সিকিউটিভ ডিরেক্টরস থাকে, রাইট? এক্সিকিউটিভ ডিরেক্টরস কারা থাকে? যারা অ্যাকচুয়ালি হোল্ডস আ পজিশন ইন মাই কোম্পানি অলরেডি, আর নন এক্সিকিউটিভ তো বাইরে থেকে নিয়ে আসলাম। যখন আমি জার্মান মডেল দেখি, জার্মান মডেলে শুধুমাত্র এক্সিকিউটিভ অথবা নন এক্সিকিউটিভ ডিরেক্টরস ছাড়াও অ্যানাদার কাইন্ড অফ সুপারভাইজারি ডিরেক্টরস থাকে, যাদেরকে অ্যাপয়েন্ট করে এমপ্লয়িজ অ্যান্ড লেবার ইউনিয়নস। সো যখন এই 50% ডিভাইড হয়ে যাচ্ছে, 50% আছে শুধুমাত্র স্টেক হোল্ডার্সদের রাইট প্রোটেক্ট করার জন্য অথবা শেয়ার হোল্ডার্সদের রাইট প্রোটেক্ট করার জন্য, আর 50% যখন থাকে এমপ্লয়িজ রাইট প্রোটেক্ট করার জন্য, তখন অ্যাকাউন্টেবিলিটি আরো স্ট্রং হয়ে যায়। কোম্পানি চাইলেই এমপ্লয়িজদের ইন্টারেস্টের এগেইনস্টে যায় এরকম কিছু করতে পারে না। এভরি ডিসিশন দে টেক, ওয়েদার ফর গুড অর ব্যাড ফর দ্য কোম্পানি, they have to take approval of the employee and labor union, আর রেস্ট অফ দা হচ্ছে সেম। এখানে আরেকটা জিনিস মেনশন করা দরকার। আপনারা দেখেছেন যে আমরা যখন চেইন অফ কমান্ডস এর কথা বলছি, বাংলাদেশের গভর্নেন্স মডেলটা আমরা যখন দেখছি, অ্যাট দ্য টপ পজিশন আমরা কিন্তু শেয়ার হোল্ডার্সদেরকে সেট করছি, স্টেক হোল্ডার্সদেরকে তো সেট করি নাই, রাইট? বা স্টেক হোল্ডার্সদের যে কোনো একটা ইন্টারনাল ইনফ্লুয়েন্স আমাদের গভর্নেন্স মডেলে থাকতে পারে, সেটা তো নাই, রাইট? আমরা যেটা বাংলাদেশে ফলো করি মডেলটা। নো মিস। জি ম্যাম। অলরাইট, বাট এই স্টেক হোল্ডারের কনসেপ্টটা কিন্তু জার্মান মডেলেও নাই। বাট জাপানিজ মডেলটা যখন দেখাচ্ছিলাম, এখানে কি কোনো স্টেক হোল্ডার্স এর কথা লেখা আছে? স্টেক হোল্ডার্স সামহাউ এক্সটার্নাল পার্টি আপনার এখানে ইনফ্লুয়েন্স করছে? নো মিস। এখানেও মেইন লেখা ব্যাংক নাই। কি স্টেক হোল্ডার হতে পারে? ভেরি গুড পয়েন্ট। মেইন ব্যাংক একটা স্টেক হোল্ডার হতে পারে, বাট শুধুমাত্র এই অ্যাংলো আমেরিকান অথবা অ্যাংলো স্যাক্সন যে মডেলটা আছে, এখানে দেখেছেন ডিরেক্টলি স্টেক হোল্ডারদের একটা ইম্প্যাক্ট যে কোম্পানির উপর থাকে সেটা দেখানো হচ্ছে, রাইট? সো আমরা একদম ট্রু সেন্সে যে গভর্নেন্সের কথা বলছি, গভর্নেন্স মানে হচ্ছে একটা ব্যালেন্স করা অফ রেসপন্সিবিলিটিস কন্ট্রোলস। আচ্ছা, রেসপন্সিবিলিটিস কাদের টুয়ার্ডস কাদের কন্ট্রোল করা? আমাদের স্টেক হোল্ডার্সদের মধ্যে। শেয়ার হোল্ডার্সদেরকে আমরা যেই এক্সটেন্টে যে প্রোটেক্ট করব, আমরা হয়তোবা স্টেক হোল্ডার্সদের সেই এক্সটেন্টে প্রোটেক্ট করতে ট্রাই করব, বাট অ্যাগেন এটা ইট ডিপেন্ডস অন মাল্টিপল এক্সটার্নাল ফ্যাক্টরস, রাইট? অ্যাংলো স্যাক্সন মডেলে একদম ট্রু যে কর্পোরেট গভর্নেন্সে ইনফ্লুয়েন্সটা থাকা উচিত সেটা ইনক্লুড করা হয়েছে, সেটা জাপানিজ মডেল অর জার্মান মডেল কোনোটাতে ইনক্লুড করা হয় নাই। আমরা নর্মালি যখন বাংলাদেশের গভর্নেন্স মডেল দেখি, তখন দেখে নেই না যে শেয়ার হোল্ডার্সরা কাকে প্রথমে ইলেক্ট করে? চেয়ারম্যানকে। দেন প্রথমে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরকে, বোর্ড অফ ডিরেক্টর থেকে একজন চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করা হয়। রেস্ট অফ দা স্ট্রাকচার এখানে সেমই বলা যায় আসলে। জাস্ট এই যে রেগুলেটরি অথবা লিগাল সিস্টেমের যে ইম্প্যাক্টটা, সেটাও আমাদের বাংলাদেশি মডেলে নর্মালি দেখানো হয় না। রেগুলেটরি লিগাল সিস্টেমটা কি আমাদের পার্ট অফ ইন্টারনাল মেকানিজম আর এক্সটার্নাল মেকানিজম? এক্সটার্নাল। অফকোর্স এক্সটার্নাল। এই যে রেগুলেটরি যে একটা কমপ্লায়েন্স আমাদেরকে ফলো করতে হয়, এটা কিন্তু আমরা অ্যাকনলেজ করি, বাট এটাকে কখনো আমাদের মডেলে পার্ট হিসেবে দেখানো হয় না। কেন, কিভাবে আমরা অ্যাকনলেজ করি? এই যে আপনাদেরকে আমি কর্পোরেট গভর্নেন্স কোড বলালাম, এগুলো তো পার্ট অফ সব এক্সটার্নাল মেকানিজম, রাইট? আমাদের কমপ্লাই করতে হবে, এটা ইন্টারনালি কমপ্লাই করতে হবে, বাট পার্ট অফ আওয়ার এক্সটার্নাল মেকানিজমস। দেন এই জাপানিজ মডেলে দেখুন, এখানে ratifies the president consults executive management, primarily boards of directors। এখানে যখন আমরা সুপারভাইজারি বোর্ড ইনক্লুডিং প্রেসিডেন্টের কথা বলেছি, তার মানে কি আমাদের এখানে বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড সুপারভাইজারি বোর্ডের ভেতর একটা ডিভিশন আছে? দে আর নট দ্য সেম গ্রুপ অফ পিপল।
গাইজ, হ্যালো। আমি বুঝলাম না অ্যাকচুয়ালি, রিপিট আচ্ছা করবেন? আচ্ছা, এখানে কি বলা হলো, শেয়ার হোল্ডার্সরা অ্যাপয়েন্ট করছে সুপারভাইজারি বোর্ডকে, রাইট? সুপারভাইজারি বোর্ডে অলরেডি ইনক্লুশন অফ প্রেসিডেন্ট আছে। সুপারভাইজারি বোর্ড কি করছে, র্যাটিফাইজ দ্য প্রেসিডেন্ট ডিসিশনস। প্রেসিডেন্ট যেই ডিসিশন নিচ্ছে সেটাকে সাপোর্ট করছে অথবা অ্যাপ্রুভাল ভোট করছে। প্রেসিডেন্ট কনসাল্টস দ্য এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট, প্রাইমারিলি বোর্ড অফ ডিরেক্টর। নর্মালি যখন এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের কথা বলছি, তারা বেসিক্যালি কি, এক্সিকিউটিভ ডিরেক্টরস, রাইট? পিপল হু হোল্ড আ পার্মানেন্ট পজিশন ইন মাই কোম্পানি। তার মানে কি, সুপারভাইজারি বোর্ডের অ্যান্ড এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট অথবা এক্সিকিউটিভ বোর্ড, দুটো ডিফারেন্ট বোর্ড ক্রিয়েট হচ্ছে এখানে। ইয়েস। আগে যেমন আমরা শুধুমাত্র বোর্ড অফ ডিরেক্টর, আগে মানে আমাদের কান্ট্রিতে আমরা শুধুমাত্র বোর্ড অফ ডিরেক্টরস বলছি, আমাদের কোনো সুপারভাইজারি বোর্ড নাই। তো এখানে এক্সিকিউটিভ বোর্ডের উপরে আছে সুপারভাইজারি বোর্ড। সুপারভাইজারি বোর্ড যেটা ঠিক করছে, এক্সিকিউটিভ বোর্ড সেটা কমপ্লাই করছে, অ্যান্ড দেন কোম্পানিতে সেই ডিরেকশনস গুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে। টু সেপারেট বোর্ডস, যেটা আসলে আমাদের কান্ট্রিতে এক্সিস্ট করে না। এতটুকু আমরা মোটামুটি বুঝেছি এই তিনটা গ্রুপ, মানে বোর্ডের স্ট্রাকচার। ইয়েস ম্যাম। এগুলো আরো ডিপ ডাইভ করবো, বাট বিফোর দ্যাট আমাকে আর একটা ডিসকাশন আছে যেটা করে আসতে হবে। আচ্ছা, আমি গেসিং আপনারা বুঝতে পেরেছেন, বাট না বুঝতে পারলে বলেন যে কোথায় হচ্ছে একটু স্ট্রাগল করছেন। নর্মালি আমরা যখন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলি, অথবা আপনারা অ্যাকাউন্টিং এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক পড়েছিলেন, রাইট? হোয়াট ইজ আ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক? একদম প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ পড়ে এসেছিলাম আমরা। মনে আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক জিনিসটা আসলে কি? আমাদের কনসেপ্ট পড়ায়। খালি ম্যাম অ্যাকাউন্টিং এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তো ছিল যে এসেনশিয়ালি কিছু অবজেক্টিভস থাকে, যে আমরা একটা অ্যাকাউন্টিং একদম একটা ডেটা একদম স্টার্ট থেকে একদম প্রেজেন্টেশনের ফিনিশ রাখ পর্যন্ত 6-7টা স্টেপ থাকে, সবগুলো ফলো করে করে ডেটাটাকে প্রসেস করতে হবে আর কি, এন্ড প্রেজেন্ট করতে হবে। কিছু প্রিন্সিপালস থাকে, রাইট? সো আমরা যত অ্যাকাউন্টিং করি না কেন, আমাদের গোল থাকে এগুলোকে অ্যাকনলেজ করে অথবা এগুলোকে ইমপ্লিমেন্ট করা, বেসিক্যালি, রাইট? সো আমরা যখন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের কথা বলছি, কর্পোরেট গভর্নেন্সের এমন কিছু থিওরি আছে যেগুলো গিভস দ্য স্ট্রাকচার অফ এই যে মডেলগুলো আমরা আপনাদেরকে এখন আমি দেখালাম। একটা হচ্ছে বাংলাদেশি মডেল, আপনারা দেখেছেন, জাপানিজ মডেল, জার্মান মডেল অ্যান্ড অ্যাংলো স্যাক্সন মডেল। এন্ড আমরা যে এই এক্সটার্নাল মেকানিজম সেট করছি, কর্পোরেট গভর্নেন্স কোড, কোম্পানিস অ্যাক্ট, এই সব কিছুর প্রিন্সিপাল সেট করে দিচ্ছে হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যেটা আছে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ধরুন একটা বিল্ডিং এর পিলার্স, আর বিল্ডিংটা ক্রিয়েট করা হচ্ছে এই যে আমরা ডিফারেন্ট মডেল দেখালাম সেটা, আর বিল্ডিংটাকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে আমাদের এক্সটার্নাল মেকানিজম অথবা অ্যাক্টস গুলো। আচ্ছা, এটার ভেতর তিনটা একদম প্রাইমারি থিওরি আছে। একটা হচ্ছে এজেন্সি থিওরি, স্টেক হোল্ডার্স থিওরি অ্যান্ড স্টিওয়ার্ডশিপ থিওরি। এজেন্সি থিওরি নিয়ে আমরা পুরোটুকু পড়েছি, ওটার ডিসকাশন আমরা একদম পরে করব। অ্যাট ফার্স্ট আমরা স্টিওয়ার্ডশিপ থিওরি বলি। আমি ক্লাসে একটু পড়েছি, বলেছিলাম স্টিওয়ার্ডস বলতে আসলে কি বোঝানো হয়, মনে আছে?
আমরা যখন স্টিওয়ার্ডস বলছি, স্টিওয়ার্ডস বলতে অন বিহাফ অথবা লয়াল একটা গ্রুপ অফ পিপলের কথা বলছি, যারা আসলে কখনো কোম্পানিটাকে মানে কোম্পানিটার এজেন্ট হিসেবে নিজেদেরকে দেখে না, কোম্পানিটাকে নিজের কোম্পানি হিসেবে দেখে। ফর এক্সাম্পল, এই এক্সাম্পলটা খুবই কমন, সেটা হচ্ছে ধরুন আমরা যখন ডগস এর কথা বলি অথবা ডগসকে যখন ফিড করি, ফিড করার পর আমরা বলি আমাদের হাউসটাকে প্রোটেক্ট করার জন্য। যদি কোনো রবারি হয়, রবারির সময় ডগটা কিন্তু এই একটা বাসাটাকে হচ্ছে নিজের বাসা হিসেবে দেখে। কেউ আমাকে দায়িত্ব দিয়েছে অথবা দায়িত্ব থেকে কিন্তু দেখে না, লয়ালিটি থেকে দেখে, রাইট? আমরা যখন স্টিওয়ার্ডশিপ থিওরির কথা বলছি, স্টিওয়ার্ডসরা একই কাজ করে, তারা আসলে নিজেদেরকে এজেন্ট হিসেবে দেখে না, তারা মনে করে যে আই হ্যাভ টু প্রোটেক্ট দিস উইথ মাই লাইফ, কোম্পানিটাকে। সো যখন কোম্পানিটাকে আমি একজন ওনারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, তখন কি আমাদের কোনো এজেন্সি ইস্যুস ক্রিয়েট হয়? No, no. এজেন্সি ইস্যুস নর্মালি ক্রিয়েট হয় না। কেন ক্রিয়েট হয় না? বিকজ স্টিওয়ার্ডসরা আসলে এই বাসাটাকে অথবা রেসপন্সিবিলিটিস গুলো অথবা কোম্পানিটাকে আসলে রেসপন্সিবিলিটি থেকে দেখে না, তারা মনে করে দিস ইজ অ্যান অব্লিগেশন। আচ্ছা, কি বলি, তারা হচ্ছে নিজেদের মতো করে দেখা শুরু করে, অব্লিগেশন থেকে দেখে না। আচ্ছা, যখন এই স্টিওয়ার্ডদের কথা বলছি, স্টিওয়ার্ডরা নর্মালি তাদেরকে যদি আমরা মোটিভেট করতে চাই, এই মোটিভেট করার জন্য আমাদের কি কি মেকানিজম ইউজ করতে পারি? তাদের জন্য মানি ডাজন্ট ওয়ার্ক ফর দেম, তাহলে আর কি করতে পারি আমরা? মোটিভেশন। মোটিভেশন এখানে লিখাই আছে, অ্যাপার্ট ফ্রম মোটিভেশন আর কি করতে পারি? আচ্ছা, তাদের মধ্যে একটা সেন্স অফ বিলঙ্গিংনেস ইগনাইট করা। ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের এডুকেশন ইনস্টিটিউশনের কথা বলি, ধরুন আপনাদের স্কুল অথবা কলেজ, আপনাদের গেলে মনে হয় না যে দিস ইজ মাই ইনস্টিটিউশন? অথবা আপনার ইনস্টিটিউশনের যদি কখনো কোনো কেউ ডিরেগটরি রিমার্ক করে, অ্যাপার্ট ফ্রম একটা সার্টেন পার্ট, বাট বললাম যদি ডিরেগটরি রিমার্ক করে অথবা কিছু হয়, তখন কি আপনি এটা থিঙ্ক করেন যে আসলে আমি যে এটাকে ডিফেন্ড করব, আমার ইনস্টিটিউশনকে ডিফেন্ড করবো, সেখানে আমার কোনো প্রফিট লস থাকতে হবে, নাকি নিজের ইনস্টিটিউশন নিজের একটা পার্ট ভেবে ডিফেন্ড করেন? নিজের একটা পার্ট ভেবে ডিপেন্ড করে। রাইট? সো এই সেন্স অফ বিলঙ্গিংনেসটা হচ্ছে স্টিওয়ার্ডসদের মধ্যে কাজ করে। যখন স্টিওয়ার্ডসদের কথা আমরা বলছি, তাদেরকে এম্পাওয়ার করার জন্য নর্মালি ট্রেনিং দেওয়া হয়, সেন্স অফ বিলঙ্গিংনেস ক্রিয়েট করা হয়। তারা যে আসলে এথিক্যালি সবকিছু হ্যান্ডেল করছে সেটার জন্য নেম অ্যান্ড রিকগনিশন ইউজ করা হয়, বাট নর্মালি কখনো আসলে কোনো মানি ইউজ করা হয় না, অথবা রেমুনারেশন অথবা পারফরমেন্স বেসড রেমুনারেশন ইউজ করা হয় না। আচ্ছা, যখন এই স্টিওয়ার্ডসরা কোম্পানিটাকে অপারেট করে, তখন আসলে লং টার্মের জন্য কোম্পানির ভ্যালু ম্যাক্সিমাইজেশন হয়। কেন ভ্যালু ম্যাক্সিমাইজেশন হয়? বিকজ সে তো আসলে কখনোই নিজের কথা থিঙ্ক করছে না, অলওয়েজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য কোম্পানি ইটসেলফ। সো আমরা যখন এই থিওরির কথা বলছি, কেন এই থিওরিটা মানে দরকার আমাদের, এক একটা কোম্পানির ফিলোসফি কিন্তু এক এক রকম। আপনাদেরকে আমি লাস্ট দিনও বলেছিলাম কোড অফ কন্ডাক্টের কথা। কোড অফ কন্ডাক্ট কি মনে আছে? গাইজ, হোয়াট ইজ আ কোড অফ কন্ডাক্ট in regards to corporate governance? মানে ম্যাম ইটস লাইক আ ডকুমেন্ট রাইট, ওয়্যার যেখানে কোম্পানির সব এথিক্যাল স্ট্যান্ডার্ডস, ভ্যালুস, হাবিজাবি এগুলো সব লেখা থাকে। লেখা থাকে, রাইট? সো
এই কোড অফ কন্ডাক্টে মেনশন করা থাকে যে এই কোম্পানিটাকে রান করার জন্য কি কি প্রিন্সিপালস ফলো করা হয়। একই কোম্পানির মধ্যে ডিফারেন্ট থিওরিজও ফলো করা হতে পারে অথবা সেম থিওরিজও ফলো করা হতে পারে। ফর এক্সাম্পল, আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে স্টেক হোল্ডার থিওরি। স্টেক হোল্ডার থিওরিটা কি? আমি অলওয়েজ অলওয়েজ আমার স্টেক হোল্ডার্সদের কথা চিন্তা করব, নট জাস্ট শেয়ার হোল্ডার্স। অফকোর্স শেয়ার হোল্ডার্সরা একটা বিগ পার্ট থাকবে। অ্যান্ড এই স্টেক হোল্ডার থিওরি যখন ফলো করি অথবা এজেন্সি থিওরির কথা যখন আমরা চিন্তা করি, এজেন্সি থিওরিতে আমরা ম্যানেজারদেরকে মোটিভেট করার জন্য কি করি? পারফরমেন্স একটু বেসড জাস্ট বলেন, ইনসেন্টিভ। ছেড়ে দিব। পারফরমেন্স বেসড ইনসেনটিভ, রাইট? সো আমার সেম কোম্পানিতে আমি যখন প্রিন্সিপালস ফলো করি, সেখানে আমার বোথ স্টিওয়ার্ডশিপ থিওরি অথবা এজেন্সি থিওরি বোথ মেনটেন করে আমি আমার কোম্পানি ইন্টারনাল গাইডলাইন্স প্রিপেয়ার করতে পারি। অ্যাজ ইন, আমার এখানে ডিফারেন্ট ফেইথসের ডিফারেন্ট গ্রুপ অফ পিপল আছে, সবার জন্য সবার ওয়ার্ক করবে না। আমি হয়তো বা খুব অনেক বেশি সেলফ ইন্টারেস্ট নিয়ে চিন্তা করি, সো আমাকে মোটিভেট করার জন্য শুধুমাত্র আমার পারফরমেন্স বেসড কম্পেনসেশন যেটা আছে সেটা ওয়ার্ক করছে। বাট আমার কলিগই আরেকজন আছে যে আসলে ইনহেরেন্টলি ভেরি এথিক্যাল পার্সন, হাইয়েস্ট ইন্টিগ্রিটি মেনটেন করে, তার জন্য আসলে এই কম্পেনসেশনটা কাজ করছে না, পারফরমেন্স বেসড কম্পেনসেশন। তখন তার জন্য নেম অ্যান্ড রিকগনিশন কাজ করতে পারে। এটা সেম অর্গানাইজেশনে হতে পারে, অথবা আমার অর্গানাইজেশনে আমি শুধু যে কোনো একটা থিওরিও ফলো করে অথবা যে কোনো একটা প্রিন্সিপাল ফলো করে আমার কোম্পানিটাকে রান করতে পারি। আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? আমি স্টেক হোল্ডার থিওরির এখনো আপনাদেরকে পুরোটুকু বলি নাই। স্টিওয়ারশিপ থিওরিটা বলেছি, আর এজেন্সি থিওরি আপনারা অলরেডি অনেকবার ক্লাসে ডিসকাস হয়েছে আর আপনারা আগেও পড়েছেন। এতটুকু কি আমরা বুঝতে পারছি? জি ম্যাম। অলরাইট, এই থিওরিগুলোর সাথে কি আমরা আমাদের স্ট্রাকচার গুলো অথবা গভর্নেন্স স্ট্রাকচার গুলো, ফ্রেমওয়ার্কস গুলো কিভাবে রিলেট করা দরকার সেটাকে বুঝতে পারছি? তিনটা মডেল দেখালাম না, আরেকটা হচ্ছে বাংলাদেশি মডেল, টোটাল 4টা মডেল। এই মডেলগুলোতে কিভাবে এই থিওরিজ গুলো রিফ্লেক্টেড হয় সেটাকে বুঝতে পারছি? Yes, yes. সাজিদুল, বলেন কিভাবে রিফ্লেক্টেড হয়। নর্মালি তো আমরা কোড অফ কন্ডাক্ট গুলা লেখা থাকে, তো নর্মালি আমরা যে 4টা মডেল দেখলাম ওখানে 4টা মডেলের মধ্যে কিছু সিমিলারিটি এবং ডিসিমিলারিটি ছিল। যেমন কিছু জায়গায় স্টেক হোল্ডাররা একটা এক্সটার্নাল পার্টি হিসেবে ইউজ করতে পারে, আবার কিছু জায়গায় পারে না। আহ, আহ, আবার কিছু জায়গায় আমরা সুপারভাইজারি বোর্ড দেখছি, আবার লেবারদের সুপারভাইজারি বোর্ড দেখছি। তো আহ, আচ্ছা, এটা হচ্ছে যে এজেন্টদের, যারা এজেন্ট যাতে কোম্পানির ইন্টারেস্টে কাজ করে এবং তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে, সেই জন্য এই বিভিন্ন ফ্যাক্টর গুলো ইন্ট্রোডিউস করে, মডেল গুলো ইন্ট্রোডিউস করা হয়েছে যাতে কোম্পানির গভর্নেন্সটা ঠিক থাকে। থ্যাংক ইউ। জাস্ট আমাকে একটা আনসার দেন এখন আপনারা, নট সাজিদুল, রেস্ট অফ দ্য ক্লাস। সাজ্জা তো মনে হয় মাঝে মাঝে কথাবার্তা বলেছেন, তাসিনও বলেছেন, যে সুপারভাইজারি কমিটি যখন কোনো একটা মডেলে সেপারেটলি অ্যাড করা হয় বোর্ড অফ ডিরেক্টরস ছাড়াও, why would someone do that? What difference does it make? ম্যাম, বোর্ড অফ ডিরেক্টররা হচ্ছে ডিরেক্টরদের যে শেয়ার পার্সেন্টেজ আছে ওটার ইন্টারেস্ট অনুযায়ী হচ্ছে ডিসিশন নিতে পারে মাঝে মাঝে। তো ওদের যে রাইটসটা ওরা হচ্ছে ওইটা রিফ্লেক্ট করে ম্যাক্সিমাম টাইম। তো ওদের যে ডিসিশন গুলো আছে ওই ডিসিশন গুলা যাতে কোনো বায়াসনেস হোল্ড না করে, ওই জন্য হচ্ছে গিয়ে ওই বোর্ডটাকে সুপারভাইজ করার জন্য হচ্ছে গিয়ে সুপারভাইজারি বোর্ড হচ্ছে গিয়ে ওদের ডিসিশন গুলো ইমপ্লিমেন্ট করে। আচ্ছা, আমরা কি এভাবেও জিনিসটাকে বলতে পারি, আপনি আপনি ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট,
যদি আমরা কি এভাবেও বলতে পারি যে যত বেশি সুপারভাইজারি বোর্ড থাকবে, মানে যখন সুপারভাইজারি বোর্ড কোনো আমরা একটা মডেলে সেট করে দিচ্ছি, তার মানে ইজ ইট নট ফ্রম দ্য ফিয়ার দ্যাট আসলেই আমাদের একটা অনেক বেশি এজেন্সি ইস্যুস ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড এজেন্সি ইস্যুস তখনই ক্রিয়েট হচ্ছে যখন আসলে আমরা সেলফ ইন্টারেস্টেড থাকি। সো এই মডেল যে কান্ট্রি ফলো করছে সেখানে সেলফ ইন্টারেস্টেড গ্রুপ অফ পিপল অনেক বেশি ইনস্টেড অফ স্টিওয়ার্ডস, বিকজ বেসিক্যালি আমরা এই সুপারভাইজারি বোর্ড কেন আলাদাভাবে সিলেক্ট করছি, কন্ট্রোল মেকানিজম স্ট্রং করার জন্য। জি ম্যাম। অলরাইট, এতটুকু বুঝলেই হবে আজকের জন্য, মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু পড়াতে পেরেছি। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? অলরাইট, No, miss. ম্যাম, জার্মান যে মডেলটা ছিল, লেবার ইউনিয়নের যেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরের পার্ট ছিল, ওটাতেও তো হচ্ছে গিয়ে তাহলে এজেন্সি ইস্যু অনেক বেশি থাকার কথা। ইয়েস। তো আমরা যত বেশি কমিটি সিলেক্ট করছি, যত বেশি এক্সটার্নাল পার্টিস ইনক্লুড করছি, তত ইট মিনস ফ্রম দ্য ফিয়ার দ্যাট আমরা অনেক বেশি সেলফ ইন্টারেস্টেড পার্টিস, সো আমাদের মেনি কন্ট্রোল মেকানিজমস দরকার। ভেরি গুড পয়েন্ট। অ্যানাদার থিং হচ্ছে, যত বেশি কন্ট্রোল মেকানিজমস আমরা অ্যাড করছি, তত বেশি আমরা আমাদের স্টেক হোল্ডার্স অ্যান্ড শেয়ার হোল্ডার্সদের রাইট প্রোটেক্ট করতে পারছি, রাইট? জি ম্যাম। অলরাইট, অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। ম্যাম, তাহলে বাংলাদেশে কি হচ্ছে এজেন্সি ইস্যুটা খুবই কম এরকম কিছু, নাকি হচ্ছে জাস্ট ইগনোর করে হচ্ছে গিয়ে কর্পোরেট গভর্নেন্স ক্রিয়েট করতেছে? আমাদের এজেন্সি ইস্যুস আসলে অনেক বেশি, জাস্ট আমরা এখনো প্রপার মডেলস সিলেক্ট করতে পারিনি। যখন আমি আপনাদেরকে বললাম যে মডার্ন ভিউ অফ গভর্নেন্স স্টার্ট হয়েছে 90s থেকে, আর আমাদের কর্পোরেট গভর্নেন্স কোড যেটা লিস্টেড কোম্পানিদের ফলো করতেই হবে, সেটা এনলিস্ট করা হচ্ছে 2018-এ, রাইট? সো আমরা অলরেডি অনেক ইয়ার্স বাহাইন্ড। এই যে বোর্ডে আমরা লেবার কমিটি অথবা লেবার ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভস অ্যাড করার কথা তো আমরা চিন্তাও করতে পারি না। এই মেকানিজম, জার্মান মেকানিজম যদি আমাদের কান্ট্রিতে ফলো করা হতো, স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এত বেশি কিওস, এত বেশি এই যে মিনিমাম ওয়েজেস এনশিওর না করা, কখনো এত আনসেফ একটা এনভায়রনমেন্টদের লেবারদের দিয়ে দেওয়া, এই জিনিসগুলো অনেক বেশি কমে যেত, যেটা আসলে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা হয় না। সো আমাদের যে স্ট্রাকচারটা হচ্ছে আছে, সেটা খুবই বেসিক লেভেলের স্ট্রাকচার, যেটাই আসলে আমাদের গভর্নেন্স কোড দিয়ে এনশিওর করতে বলানো হয়। এটাও আছে বিকজ আমাদের এক্সটার্নাল রেগুলেটরি যে বডিরা আছে, তারা প্রেসার ক্রিয়েট করছে সেজন্য। আচ্ছা, আম, এমন কি কেউ আছেন স্টিল নাও যার হচ্ছে মানে কর্পোরেট গভর্নেন্স স্টিল নতুন কিছু লাগছে, স্টিল করতে পারছে না যে জিনিসটা আসলে কি? ম্যাম, আচ্ছা, প্রিন্সিপাল এন্ড এজেন্ট এই থিওরিটা নিয়ে এত বেশি কথা হচ্ছে কেন? মানে ফার্স্ট সেমিস্টার থেকে দেখতেছি যে সব এক্সাম সব জায়গাতেই হচ্ছে। এজেন্সি থিওরি। আচ্ছা, এজেন্সি থিওরি নিয়ে এক কথা হচ্ছে বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে, যত আমরা অ্যাকাউন্টিং এর কথা চিন্তা করি, ফাইন্যান্স চিন্তা করি, ম্যানেজমেন্ট চিন্তা করি, এনি কাইন্ড অফ স্যান্ডাল, ইভেন ইভেন মার্কেটিং রিলেটেড, সবকিছুর কোর রিজনই আসলে নট ইনাফ কন্ট্রোল, নট মেইনটেইনিং প্রপার গভর্নেন্স কে আইডেন্টিফাই করা হয়। সো আর প্রপার গভর্নেন্স তখনই মানে তখনই উইক গভর্নেন্স অথবা গুড গভর্নেন্স তখনই মেনটেন করা হয় না, অ্যাগেইন যখন সেলফ ইন্টারেস্টেড গ্রুপ থাকে।
এই জন্যই আসলে এজেন্সি থিওরিটা নিয়ে এত কথা বলা হয়। আর আম, আমার কাছে মনে হয় না, অফকোর্স এরা অনেক ফেমাস অথর্সরা হচ্ছে স্টিওয়ার্ডশিপ থিওরি নিয়ে এসেছেন, বাট স্টিওয়ার্ডশিপ থিওরি ম্যাক্সিমাম ইকোনমিতেই আসলে, স্পেশালি ইন দিস ইকোনমি, এটা আসলে ওয়ার্ক করা খুবই টাফ, খুবই স্মল পার্সেন্টেজ অফ মানুষের জন্য এটা ওয়ার্ক করে। সো ঘুরে ফিরে কারণ হচ্ছে আমি ওনার না, আমি ওনারের জন্য কাজ করছি না, আমি আমার নিজের জন্য কাজ করছি। সো এত বেশি ঝামেলা, আমি মেকানিজম কন্ট্রোল করতে পারছি না, আমি ব্যালেন্স করতে পারছি না স্টেক হোল্ডার্সদের ইন্টারেস্টের মধ্যে, এন্ড সো ঘুরে ফিরে আমাদের এজেন্সি থিওরি নিয়ে কথাবার্তা বলা হয়। অলরাইট, সেকশন এ, 37, 127, Present, ma'am. Present, 37 ma'am. present, ma'am. 1 to 7 present. 35, Present, ma'am. 30, 45, Yes, ma'am. 61, Present, ma'am. 77, Present, ma'am. 101, Present, ma'am. 153, 69, 71, Present, miss. 1, Present, ma'am. 5। কলি কি আপনি গভর্নেন্সের ক্লাস করেন? এখানে কলি 77 কি 22 ব্যাচের? আচ্ছা ঠিক আছে। এই 71, 1, 5, Ma'am, 1 present. Miss 171 present. 5, 7, 11, Miss 7 present. 11, Yes, ma'am. 19, Yes, miss. 21, Present, ma'am. 23, Present, ma'am. 27, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 35, Ma'am. 41, Present, ma'am. 45, Present, miss. 51, Present, ma'am. 59, Present, ma'am. 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, Yes, ma'am. 69, Yes, ma'am. 75, 77, Present, ma'am. 79, Yes, miss. 89, Present, miss. 91, Present, miss. 93, 95, Present, ma'am. 97, Present, ma'am. 101, 109, Present, ma'am. 111, Yes, ma'am. 113, Present, ma'am. 115, Present, ma'am. 119, Present, miss. 125, Present, miss. 127, Present, ma'am. 129, Present, ma'am. 131, Present, ma'am. 133, Present, ma'am. 1 second, 137, Present, ma'am. 143, 145. Yes, ma'am. অলরাইট, কেউ বাদ পড়েছেন? অলরাইট, if not, anyone else? Ma'am, 101. Anyone else? If not, see you tomorrow, inshallah. Allah Hafiz, section A.